আমরা আমাদের প্রয়াত নিশ্চিত সিংহনাথ চট্টোপাধ্যায়ের এটা ৫৫ বর্ষ আমরা একটা স্মারক বক্তৃতার আলোচনা করতে বলছি। এবারে আপনারা দেখেছেন বিষয়টা যে ন্যায় সংহিতা সমাজে এবং ট্রেড ইউনিয়নের তার কী প্রভাব, এই বিষয়টা আমাদের জানার মধ্যে কয়েকটা নেই, নতুন বিষয়। তাই প্রাথমিকভাবে আমাদের সাধারণ সম্পর্ক এই সম্পর্কিত কিছু আলোচনা তিনি আপনাদের সামনে রাখছেন। শুনলেন, সভাপতি বললেন, আপনারা জানেন যে আমাদের প্রাক্তন নেতৃত্ব কমরেড ইন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার প্রয়াণ বার্ষিকীতে আমরা তার নামে স্মারক বক্তৃতার আয়োজন করি। 2009 সালে তিনি প্রয়াত হয়েছেন এবং তার পরবর্তীকালে আমরা প্রত্যেক বছরই তার নামে বিভিন্ন বিষয় নিয়ে, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আমরা স্মারক বক্তৃতার আয়োজন করি। এবং আমরা যে লড়াই সংগ্রামের মধ্যে থাকি বা আমাদের ট্রেড ইউনিয়ন পরিচালনা করার ক্ষেত্রে যে বিভিন্ন বিষয়গুলো তাকে জানা বোঝার ক্ষেত্রে এই আলোচনা আমাদের কিছুটা সমৃদ্ধ করে বলতে পারে। এবং যার নামে স্মারক বক্তৃতার আমরা আয়োজন করি, আমরা ইন্দ্রনাথ চট্টোপাধ্যায় আমাদের যে সমিতির আমাদের শতবর্ষের দ্বারপ্রান্তে উপস্থিত, এই সমিতি চলার পথে যে পুনর্গঠনকালের যে প্রাক্তন নেতৃত্ব যারা ছিলেন, অগ্রগতির নেতৃত্ব, তাদের মধ্যে অন্যতম ছিলেন কমরেড ইন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বহু লেখা লিখেছেন, প্রায় 3 দশক ধরে সমিতির জীবনে তিনি বহু লেখা লিখেছেন। 7-এর দশকে তিনি দীর্ঘদিন আমাদের সমিতির সাধারণ সম্পাদক ছিলেন এবং তার যে সংগঠনকে নিয়ে যে বিভিন্ন ধরনের তার যে লেখা বা তার যে বক্তব্য শোনার জন্য সমিতির যারা নেতৃত্ব এবং সদস্য তারা উদ্গ্রীব হয়ে থাকতেন। এবং তার বলার ভঙ্গি ছিল খুবই সহজ সরল, অনেকটা লোকায়ত ধরনের, এবং তিনি বহু গুণের অধিকারী ছিলেন। তিনি একাধারে ছিলেন সাহিত্য, ক্রীড়া এবং সঙ্গীত, বিভিন্ন বিষয়ে তার প্রাজ্ঞতা ছিল। আমরা সবাই জানেন যে আমাদের রাজ্য সম্মেলনে ইন্দ্রনাথ নামে, ইন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নামে ইন্দ্রনাথ নাইট আমরা অনুষ্ঠিত করতাম, যেখানে তিনি গান রচনা করতেন, তিনি তবলা বাজাতেন। এটা ঐতিহ্য আমরা এখনো বহন করি। এবং তিনি যে লাঠি খেলতে পারতেন, হকি খেলতে পারতেন, হকি খেলায় পারদর্শী ছিলেন এবং সঙ্গীতে পারদর্শী ছিলেন এবং মানুষের সাথে খুব সুন্দর করে তিনি মিশতে পারতেন। এরকম একজন মানুষের কেন্দ্র করে আমাদের যে স্মারক বক্তৃতা আমরা অনুষ্ঠিত করি, আজকের এটা আমাদের ৫৫ স্মারক বক্তৃতা। 2009 সালে তিনি প্রয়াত হয়েছিলেন। আমরা এই পরিস্থিতিতে, আজকের যে পরিস্থিতিতে আমরা যখন প্রায় 1 মাস আগে আমরা দিনটাকে স্থির করেছিলাম, তখন আজকের যে পরিস্থিতি রয়েছে এটার সঙ্গে তখন এতটা মিল ছিল না। কারণ তখন আজকের পরিস্থিতি আপনারা সবাই জানেন যে আজকের যে আমাদের রাজ্যপালকে কেন্দ্র করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তাতে করে সারা রাজ্য উত্তাল হচ্ছে। প্রতিদিন বিভিন্ন মিটিং মিছিল থাকছে, সবাই বিভিন্নভাবে ব্যস্ত রয়েছে। আমরা যারা সরকারি কর্মচারী, তাদের অফিস দপ্তরগুলো খুব ব্যস্ততা চলছে। সুতরাং আমাদের এই অফিস ছুটির পরে সভাটা করার ক্ষেত্রে হয়তো কিছুটা আমাদের সময়ের ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে। এখন আমরা যে যাই হোক কথা বেশি বাড়াবো না। আজকের যে বিষয়টা আমাদের যে ন্যায় সংহিতা এবং আমাদের সমাজে এবং ট্রেড ইউনিয়নের তার প্রভাব, আপনারা জানেন ইতিমধ্যে যে গত বছর এই আগস্ট মাসে 11 আগস্ট এই ন্যায় সংহিতা সম্পর্কিত বিল আমাদের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এনেছিলেন প্রাথমিকভাবে, এবং পরবর্তীকালে ডিসেম্বর মাসে সেটা প্রত্যাহার করে তিনি আবার দ্বিতীয়বার ন্যায় সংহিতার বিল এনেছিলেন। এবং সেটা ডিসেম্বর মাসে 19 তারিখে লোকসভা এবং 20 তারিখে আমাদের রাজ্যসভায় সেটা গৃহীত হয়েছিল এবং 25 তারিখে রাষ্ট্রপতি সেটা অনুমোদন করেছিলেন। এখন এই সম্পর্কিত আমাদের যে আগের যে ইন্ডিয়ান পেনাল কোড যেটা ছিল তার পরিবর্তন করে যে বিষয়গুলো এসেছে, এখানে সামগ্রিকভাবে যেটুকু বলা যায় যে আলোচক নিশ্চয়ই বিস্তারিতভাবে বলবেন যে আমাদের ট্রেড ইউনিয়ন বা যে সংগ্রাম আন্দোলন করার ক্ষেত্রে আমাদের যে পরিসরটা, সেই পরিসরটাকে এই আইন আদালতের মধ্যে থেকে আরো সংকুচিত করে দেওয়ার একটা ব্যবস্থা হচ্ছে। আমরা সেই বিষয়টা যখন আমরা লড়াই সংগ্রামের মধ্যে থাকি, তখন আমাদের বিষয়টা সচেতন হওয়া দরকার আছে। কারণ আমাদের বুঝে নেওয়া দরকার আছে যে আমরা কতটুকু আমরা করতে পারি বা কতটা প্রতিরোধ করতে পারি এটাকে বাঁচিয়ে। এবং আজকে যে আলোচক স্বামী নামের বিশিষ্ট আইনজীবী, আপনারা অনেকেই বিভিন্ন ক্ষেত্রে লড়াই সংগ্রামে ময়দান দেখেছেন। তিনি আমাদের বিভিন্ন সমিতিগতভাবে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে, আইনগত সমস্যার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের সাহায্য করেছেন এবং করে থাকেন।
ইদানিং যে বিষয়টা চলছে তাতেও তিনি খুবই ব্যস্ত আছেন। আমি কথা বাড়াচ্ছি না, সময়টা অনেকটা চলে গেছে। আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে অভিনন্দন জানাচ্ছি যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও যারা উপস্থিত হয়েছেন তাদের সম্মেলনে অভিনন্দন জানিয়ে আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাবো। ধন্যবাদ। আজকের সবার মূল বক্তা বিশিষ্ট আইনজীবী স্বামী অনেক, ওনাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ডাকবো। মোবাইলটা আপনার সাইলেন্ট মোডে রাখবেন, হ্যাঁ, আপনারা শুনতে সুবিধা। নমস্কার, আমরা এসছি কমরেড ইন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের স্মারক বক্তৃতা। আমার আগে বক্তা বলছিলেন যে তার লেখনের কথা, আমি তার দেওয়া বইটা একটু পড়ার চেষ্টা করছিলাম এবং উনি যখন মানে সব পরিসরের মধ্যে যেগুলি করতে পেরেছে সম্ভব লেখা শুরু করেছেন, তখন উনি লিখতে পারবেন এটা ভাবেননি। আর যখন লেখার কথা বলা হয় পুরনো নথি ঘেটে, তখন উনি ভাবেন যে আমি তো আমার নিজের হাতে লেখা নিজে করতে পারি না, তাহলে আমি লিখব কি করে। সংগঠনের নেতৃত্বে অনুপ্রেরণায় তিনি একসময় লেখক হয়ে ওঠেন। এই লেখনের সাথে শুনছেন। যাই হোক, আজকের বিষয়টি আলাদা, কিন্তু তাকে স্মরণ করে আমরা এই সবাই সমবেত হয়েছি। আর যে সময় আমরা সবাই সমবেত হয়েছি সেই সময় রাজ্য জুড়ে মানুষ উত্তাল, দেশ জুড়ে বলবো যে মানুষ উত্তাল হয়ে উঠেছে। পৃথিবীর দেশের বাইরেও পৃথিবীর বিভিন্ন প্রান্তরে এই আরজিকরের যে ঘটনা, যেখানে একজন ডাক্তার ইন্টার্ন তিনি তার কাজের জায়গায় ধর্ষিত হয়েছেন এবং খুন হয়েছে। আমি সকলকে অনুরোধ করব যে আমরা তাকে শ্রদ্ধা জানানোর জন্য 1 মিনিট যদি নিয়োগ করি। বসুন। 2024 সাল এবং আমরা এখন একজন স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনতার পরে আমরা আমাদের দেশের একটা সংবিধানও পেয়েছি। সংবিধান পেয়েছি, দেশের আইন আছে, আদালত আছে এবং এই আইনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এক্সিকিউটিভ এবং অ্যাডমিনিস্ট্রেশন আছে। যারা শাসন ক্ষমতায় আছে সংবিধানের শপথ নিয়ে তারা এই সংবিধান মোতাবেক এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করবে, এটাই আমরা সকলে আশা রাখি। আর প্রতিদিনকার জীবনের অভিজ্ঞতা হচ্ছে যে আমরা যে রাষ্ট্র ব্যবস্থা পেয়েছি বা রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার দায়িত্ব যাদেরকে পেয়েছি তারা মানুষের ন্যূনতম অধিকার যা সংবিধান স্বীকৃত হয়েছে, স্বাধীনতা পরে যা অর্জন করেছে, তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই মতো অবস্থায় আমরা যারা স্বাধীন দেশের নাগরিক, আমাদের দায়িত্ব হচ্ছে এই সংবিধানের অধিকারকে রক্ষা করা। তাই আবার একটা অনুরোধ করব, সকলে সারাদিন অফিস করে ক্লান্ত, যে আমরা যদি সবাই মিলে
একবার সংবিধানের যে ব্রেল পাঠ করতে পারি না। আমি পড়ছি, সবাইকে বলছি যে উঠে দাঁড়িয়ে আমরা এই ব্রেলটাকে পাঠ করতে পারি। সাধারণভাবে আমরা এইভাবে ভাবি না যে আমাদের একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে আমাদের সংবিধান পাঠ করতে হবে, আমাদের দায়িত্ব, আমাদের অধিকার বুঝে নেওয়ার জন্য। কিন্তু আজকের পরিস্থিতি দাবি করছে যে না, সংবিধান রক্ষার দায় আমাদের ঘাড়েই তুলতে হবে। আমি পড়ছি, উই the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. বসুন। আমি পড়লাম আমার দেশের কনস্টিটিউশনের ব্রেল, এই মুখবন্ধ যা এই সংবিধানের অংশ, এই সংবিধানের ভার, যা আপনার জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি এনশিওর করার কথা বলে, যা আপনার ডিগনিটি নিয়ে বাঁচার কথা বলে, আপনার আপনার লিবার্টি দেওয়া আছে, লিবার্টি অফ থটস বলা আছে, লিবার্টি অফ এক্সপ্রেশন বলা আছে। আর আমরা যখন বলেছি সকলে একটা অ্যাসোসিয়েশন, আপনারা সবাই মিলে একটা অ্যাসোসিয়েশন ফর্ম করছেন কর্মচারীদের, যেখানে আপনাদের এই লিবার্টি আছে, আপনাদের ভাবনার আদান প্রদান করবেন এবং তার বহিঃপ্রকাশ ঘটাবেন এক্সপ্রেশনের মাধ্যমে। আর যে আইন নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, কেন এই কথা প্রথমেই আলোচনা করতে হচ্ছে? আমরা একটা গণতান্ত্রিক দেশের মধ্যে বাস করি বলেই আমরা জানি আমরা প্রতি 5 বছর পর পর আমার দেশের আমাদের কার প্রতিনিধিত্ব করবে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে, তাদেরকে নির্বাচিত করে ভোটদানের মধ্যে দিয়ে। সেটা রাজ্যের ক্ষেত্রে আমাদের যারা অ্যাসেম্বলিতে আছেন এমএলএ, তারা আবার পার্লামেন্টের ক্ষেত্রে আমরা পার্লামেন্টের জন্য নির্বাচিত করি, তারা আমাদের প্রতিনিধিত্ব করে পার্লামেন্ট বা অ্যাসেম্বলি। যখন এই আইন পার্লামেন্টে পাস হচ্ছে, সেই সময় পার্লামেন্টের 25% সাংসদকে সাসপেন্ড করা হচ্ছে। যখন ড্রাফট কমিটির তার আগে রিপোর্ট তৈরি হলো, সেই ড্রাফট কমিটির রিপোর্ট বাইরে এলো না, ফলে অ্যামেন্ডমেন্টস বা অ্যাডিশনাল অল্টারেশন যা আমরা এক্সপেক্ট করি তা হলো না। পরবর্তীকালে পার্লামেন্টে এলো, পার্লামেন্টে যখন বেশিরভাগ প্রতিনিধি নেই, তখন এই ধরনের একটা গুরুত্বপূর্ণ আইন পাস হচ্ছে। তাহলে বুঝে নিতে হবে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে একটা নতুন আইন আসছে, এবং যে আইনের যদি অবজেক্টটা পড়া যায়, লেখা আছে যে কলোনিয়াল ল আমরা রাখতে চাই না, স্বাধীন দেশের নতুন আইন হওয়া উচিত, তাই আমরা এই আইন আনছি। এখন আমাদের সংবিধানের 13 নম্বর ধারা আছে, সেই 13 নম্বর ধারা বলা আছে যে দেশ স্বাধীন হওয়ার পরে যে আইনগুলো এই যে সংবিধান রচিত হলো, এই সংবিধান বিরোধী, তা নালিফাই করে দেওয়া, বাতিল হলো। তাহলে সংবিধানের 13 ধারায়
যতগুলো আইন সংবিধান বিরোধী হলো তা বাতিল হয়ে গেল। তাহলে এই কথা ধরে নেওয়া যেতে পারে যে সংবিধান রচনার পরে যে আইনগুলো রয়ে গেল কলোনিয়াল ল, সেগুলো সংবিধান বিরোধী নয়। তাহলে এই ভাবনা থেকে আমরা যদি শুরু করি তাহলে বুঝবো যে যে স্টেটমেন্টের অবজেক্টের উপর ভিত্তি করে এই আইন নিয়ে এসছে আসলে সেটা উদ্দেশ্য নয়। আচ্ছা, কলোনিয়াল ল কি আমাদের দেশে এখন আর নেই? এখনো অনেক আইন আছে যেগুলো এই আমার স্বাধীনতার আগে তৈরি হয়েছে। তাহলে হঠাৎ করে এই তিনটি আইন কেন? আর আমরা যেখানে আলোচনা করতে বসেছি সত্যি আইনটি সংবিধান যে নতুন আইনটি এসেছে তা যদি সংবিধান বিরোধী হয়, যা আমরা মনে করছি যে এই নতুন আইন আসলে আমাদের যে অধিকার সেই অধিকারকে খর্ব করছে, তাহলে তাকে আমরা কিভাবে প্রতিহত করতে পারি? এখন একটা নতুন আইনের কনস্টিটিউশনালিটি সংবিধান সম্মত কিনা বিচার করার যে পদ্ধতি এখন পর্যন্ত সুপ্রিম কোর্ট সেট করেছে, তাতে বলা আছে যে কোনো আইন যদি সংবিধান বিরোধী না হয় তাহলে লেজিসলেচাররা তাদের যে উইজডম প্রয়োগ করে যে আইন নিয়ে এসছে তা ধরে নিতে হবে বেশিরভাগ সংখ্যক সাধারণ মানুষের জন্য তৈরি আইন। তার কারণ যে শুরুতে বললাম, তারা সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে পার্লামেন্টে আছে। আর আইনকে চ্যালেঞ্জ করা যায় যে না, এটা 7 শিডিউলে ভাগ করা আছে যে কোনটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতে পারে, কোনটা স্টেট গভর্নমেন্ট করতে পারে, কোনটা সেন্ট্রাল স্টেট বোথ করতে পারে। তাহলে যদি কোনো আইন লিস্ট টু স্টেট গভর্নমেন্ট লিস্ট সেই আইন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট করে, তাহলে সেটা বলতে পারি আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কম্পিটেন্স নেই এই আইন তৈরি করা। বা লিস্ট 1 এর কোনো আইন যদি স্টেট গভর্নমেন্ট তৈরি করে, একই কথা বলতে পারি। আর দ্বিতীয় যে কারণটাকে আমরা নিয়ে আসতে পারি তা হচ্ছে যে আইন যারা প্রণেতা পার্লামেন্টে আইন নিয়ে এসছে, সেই আইন যে কারণে নিয়ে এসেছেন বলে দেখা যাচ্ছে, আসলে নথিঘাটে দেখা যাবে যে আসল উদ্দেশ্য অন্য কিছু। তাহলে এটা হচ্ছে ম্যালাফিডে ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার। আমরা কি আইনের পরিভাষায় বলি রয়্যাল এক্সারসাইজ অফ পাওয়ার বাই দ্য লেজিসলেচার। তাহলে এই যে পরিধি সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে কোনো আইনকে চ্যালেঞ্জ করা, তার বাইরে যদি কোনো আইন মনে করে জনগণ যে এই আইন আমাদের অধিকারের পরিপন্থী বা কোথাও আমাদের অধিকার খর্ব করছে, তখন আদালতে চ্যালেঞ্জ না করেও সংবিধানের দেও আপনার আর্টিকেল 19, যেখানে আপনার এই অ্যাসোসিয়েশন করার অধিকার, এক্সপ্রেশনের অধিকার দেওয়া আছে, যা আমাদের ক্লেমগুলো দেওয়া আছে, সেই অধিকার প্রয়োগ করি আমরা। এবং আমরা আমাদের রিসেন্ট পাস্টে আমাদের অভিজ্ঞতা আছে যে চাষিদের ক্ষেত্রেও তারা এই কৃষকরা দিল্লিতে বিরাট লড়াই করে আলটিমেটলি সেই বিলকে প্রত্যাহার করেছে। ফলে এই অধিকারটাও আমাদের আছে। আমরা যখন আলোচনা করছি এই আইন নিয়ে, তখন আমরা বললাম যে আমাদের কোথাও কি গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে, খর্ব করেই পার্লামেন্টে আইনটি পাস করা হয়েছে। আর যখন তারা অবজেক্টের মধ্যে নিয়ে আসছে, আমরা বললাম যে কালার এক্সেস অফ পাওয়ার আর একটা গ্রাউন্ড, যে গ্রাউন্ডে আইনটিকে চ্যালেঞ্জ করলে আমরা যখন আলোচনা করছি, তখন আমরা আমাদেরকে স্যাটিসফাই করবো যে কেন আমরা বলছি, আমরা যারা যুক্তিতে বিশ্বাস করি যে এই আইনটি আসলে সংবিধানের পরিপন্থী, তার কারণ ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার
is something else. যদি এর নামগুলোকে দেখি, সংহিতা, এই সংহিতা শব্দটা কিন্তু কোনো ইংরেজি শব্দ নয়। সংবিধানে বলা আছে যে কোনো আইন প্রণয়ন করলে সেই আইনের যে ভাষা তা হবে ইংরেজি ভাষা। তাহলে যারা পার্লামেন্টে এখন মেজরিটি আছে বা সেই সময় ছিল, তারা যে ভাবনায় বিশ্বাস করে সেই ভাবনা কোথাও তাদেরকে ইনফ্লুয়েন্স করেছে। সংবিধানের যে দায় তাদের কাছে ছিল যে ইংরেজি ভাষায় এই যে কোনো আইনকে প্রণয়ন করতে হবে, তার থেকে ওরা ডেভিয়েট করেছে এবং এটাকে সংবিধান নাম দিয়েছে। তাই সেইখান থেকে আমি বলছি যে ইন্টেনশন অফ দ্য লেজিসলেচার আমরা কিন্তু দেখতে পাই। এরপরে আমরা বিভিন্ন ধারার পর্যালোচনা করি, দেখবেন সেডিশন আইনের হয়তো সেডিশন কথাটা দিয়ে নেই, কিন্তু যে ফর্মে আছে আসলে এর আগে এই আইন প্রণয়নের আগে বিভিন্ন সময় চর্চা হয়েছে বিভিন্ন আদালতে যে সেডিশন ল নিয়ে আসা যাবে না, সেডিশন ল আর স্বাধীনতার পরে অ্যাপ্লিকেবল হয় না। কারণ সেডিশন ল এর মূল কথা হচ্ছে যে গভর্নমেন্টের সঙ্গে নন কোঅপারেশন, যেখানে সভরেনিটি, দেশের সভরেনিটি ব্যবহার হচ্ছে। তাহলে যখন আমরা চর্চা করছি যে সেডিশন ল আর স্বাধীন দেশে রাখা যায় না, তখন অ্যাসেম্বলি ফর্ম করতে গেলে সেই অ্যাসেম্বলিতে আপনি কি বলছেন তার উপর ভিত্তি করে পুলিশ সেডিশন কেসে আপনাকে ইমপ্লিকেট করতে পারে, সেই প্রভিশন রাখা হয়েছে। তাহলে আপনি এক বা একাধিক লোক যে কোনো অ্যাসোসিয়েশন ফর্ম করতে গেলে লাগে, সেইখানে আপনি এক জায়গায় সমবেত হলেন, আর সমবেত হয়ে আপনার অধিকারের কথা বললেন। আর আপনার অধিকারের কথা তখনই বলবেন যখন আপনার অধিকার রাষ্ট্র ব্যবস্থা খর্ব করবে। তাহলে সেই পরিস্থিতিতে যখন আপনি রাস্তায় নামছেন, তখন এই পুলিশকে দিয়ে আপনাকে ইমপ্লিকেট করবে সেডিশন কেস। তাই যে আইন স্বাধীন দেশের নাগরিককে সেডিশন কেসে ইমপ্লিকেট করতে দেয়, সেই আইন কখনোই সংবিধান সম্মত হতে পারে না। তার কারণ আমার দেশের নাগরিক স্বাধীনতার পরে যে লিবার্টি পেয়েছে, সেই লিবার্টি অফ এক্সপ্রেশন তাকে সরাসরিভাবে আঘাত করছে, বা যদি আমি আরো একটু লঘু ভাষায় বলি, ব্যাহত করছে। তাহলে অ্যাসোসিয়েশন ফরমেশনের মূল কথা হচ্ছে যে আমাদের এক্সপ্রেশনের আদান প্রদান করতে হবে, আমাদের ভাবনার আদান প্রদান করতে হবে। এটা আমরা করি, সেটা আমরা ঘরের মধ্যে মিটিংয়ে বসে বলুন বা বাইরে, যে কোনো অ্যাসোসিয়েশন ফরমেশনের ক্ষেত্রে আমরা আমাদের ভাবনার আদান প্রদান করি। তাহলে যে ভাবনার আদান প্রদানের মধ্যে এই বাধা চলে আসছে, সেখানে ভাবনার আদান প্রদান করতে পারছি না, তার মানে ইন এফেক্ট আর্টিকেল 19 এ আমার যে অ্যাসোসিয়েশন ফরমেশনের অধিকার, সেই অধিকারকে খর্ব করা হচ্ছে। তাই সেখানে আমরা এই আইনকে বিরোধিতা করি। আমরা বিরোধিতা করি এই আইনকে, তার কারণ পুলিশকে এনর্মাস পাওয়ার দেওয়া হচ্ছে। আগে একটা সময় ছিল যে কোনো কেসে, মানে এমনকি যদি ফোন নাই যারা আছে বধূ নির্যাতনের মামলা, সেই মামলা তো আমরা দেখেছি পুলিশ র্যান্ডম অ্যারেস্ট করছে, অভিযোগ করলেই অ্যারেস্ট করছে, তারপরে তাকে থানায় নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করে তারপরে পয়সার জন্য ঘুষ দাও দাও দিয়ে প্রেশার ক্রিয়েট করা। এইভাবে একটা করাপশন, একটা দুর্নীতি চলছিল। এই বিষয়টি আদালতের নজরে নিয়ে আসা হয়। আদালত বিভিন্ন সময় বলেন যে এই অ্যারেস্ট করাটা পুলিশের অধিকার নয়, তদন্তের স্বার্থে কখনো কখনো তাদেরকে কাস্টডিতে নিতে হয়, শুধুমাত্র তদন্তের স্বার্থে। তাকে বন্দি করে রাখাটা পুলিশের অধিকার নয়। এবং এই যে র্যান্ডম অ্যারেস্ট করছিল, তা যে সংবিধান বিরোধী, সে কথা মাথায় রেখে পরবর্তীকালে
সিআরপিসিতে যে আগে যে আইন ছিল সেই আইনে পরিবর্তন নিয়ে আসা হয় এবং আপনারা সবাই জানেন যে একটা সময় সেকশন 41 এ নিয়ে এসে নোটিশ সার্ভ করতে হতো যে আপনি থানায় এসে দেখা করুন, সেই নোটিশে যদি সামনে আনতো তবে সেক্ষেত্রে অ্যারেস্ট করা হতো। নতুন যে আইন এসছে এই আইনে পুলিশ অ্যারেস্ট করতে পারে 60 দিন পর্যন্ত। একবার অ্যারেস্ট করলো, জামিন পেল, আবার তাকে অ্যারেস্ট করতে পারে। এই র্যান্ডম ক্ষমতা পুলিশের দেওয়া হচ্ছে। তাই আমি একদিকে বললাম যে আপনি অ্যাসোসিয়েশন ফর্ম করতে গিয়ে আপনার এক্সপ্রেশনের মাধ্যমে আপনি বললেন যে রাষ্ট্র ব্যবস্থা আমার অধিকার খর্ব করছে, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্বে যারা আছে তারা বললেন যে আসলে আপনার ডানা ছাড়তে হবে, ফলে আপনাকে ইমপ্লিকেট করতে হবে সিটিজেন। আর সেই সিটিজেন কেসে আপনাকে যখন ইমপ্লিকেট করা হলো, আপনি একজন সরকারি কর্মচারী, আপনাকে অ্যারেস্ট করা মানে হচ্ছে কনসিকুয়েন্সিয়াল সাসপেনশনের প্রভিশন আছে। তাই সেই রকম জায়গায় দাঁড়িয়ে পুলিশকে প্রথমত অ্যারেস্টের ক্ষমতা যখন আগের আইনে খর্ব করা হচ্ছিল, রিডিউস করা হচ্ছিল, নতুন আইনে এসে এই ক্ষমতা বাড়িয়ে দেওয়া। তাই স্বাধীন দেশের নাগরিক যার ফ্রিলি সারা দেশে ঘোরার অধিকার আছে, তার লিবার্টি অফ থটস আছে, লিবার্টি অফ এক্সপ্রেশন আছে, তার অধিকার খর্ব করার জন্য আসলে যে আইন প্রণয়ন করা হলো তা পুলিশ স্টেটের দিকে ইন্ডিকেশন দেয়। আর এই পুলিশ স্টেট কখনো কোনো স্বাধীন দেশের অংশ হতে পারে না। তাহলে যে রেজিস্ট্রেশন এই পুলিশ স্টেটের কথা বলে তা কখনোই আমাদের সংবিধানের যে অধিকার আছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। আবার যদি আপনি কোনো সরকারি কর্মচারী হন আর সেই সরকারি কর্মচারী যদি তার কার্য পরিচালনার যে অফিসিয়াল ডিউটি, সেই ডিউটি পরিচালনার ক্ষেত্রে তার ভাবনা দিয়ে যদি সে তার কাজ করে, তার প্রত্যেকটা ক্ষেত্রেই এমন এমন জায়গা আসে যেখানে তার সাবজেক্টিভ ওপিনিয়ন দিতে হয়। মানে আমি যদি এরকমভাবে ভাবি যে আপনি একজন ভিডিও, আপনার কাছে আমাদের হাইকোর্ট থেকে নির্দেশ গেছে যে আপনার কাছে যে চিঠিটি গেছে সেই চিঠিটি আপনি কনসিডার করুন এবং একটা সিদ্ধান্ত নিন কোনো বিষয়। এখন সেই ভিডিও সেই সিদ্ধান্ত নিলেন, সেই সিদ্ধান্ত যে সিদ্ধান্ত ভিডিও নিয়েছেন সেই সিদ্ধান্ত যদি তার উপরে যে অফিসার আছেন তার যদি মনে হয় মনোগ্রাহী না হয়, তিনি মনে করতে পারেন যে এইখানে একটা অফেন্স হয়েছে, তাহলে তিনি অভিযোগ দায়ের করতে পারেন। এমনকি এই ধরনের অভিযোগ পুলিশের বিরুদ্ধেও করা যেতে পারে, যদিও সেক্ষেত্রে বলা আছে যে পুলিশের বিরুদ্ধে যদি অভিযোগ করে বা অন্য কোনো আধিকারিকের বিরুদ্ধে যদি অভিযোগ করে তাহলে তার উপরে যিনি অফিসার আছেন তার কাছ থেকে ম্যাজিস্ট্রেট ওপিনিয়ন সিক করবেন এবং সেই ওপিনিয়নের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা রুজু করবেন। তাই যে কথা বলার চেষ্টা করছি আমি যে আপনি একজন অফিসার, আপনার স্বাধীন ভাবনাকে আপনি প্রয়োগ করলেন এবং আপনার যেটা মনে হচ্ছে আপনার জ্ঞান এবং বুদ্ধি দিয়ে যে এটাই সঠিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যদি পছন্দ না হয় তাহলে এমনও ক্ষেত্র হতে পারে যেখানে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হতে পারে, যা ক্রিমিনাল ইনভেস্টিগেশনে পার্ট হতে পারে। তাহলে একজন পুলিশ অফিসার তিনি যদি মনে করেন যে তদন্তে
এই কোনো একজন ব্যক্তিকে ডাকা হয়েছে বলে তাকে অ্যারেস্ট করার প্রয়োজন নেই, কিন্তু তার উপরের অফিসার মনে করছে না পলিটিক্যাল কারণে তাকে দিতে হবে, ইমপ্লিকেট করতে হবে, সে তার স্বাধীনভাবে কাজ করার অধিকারকে হারায়। তাহলে আমি এখন বলছিলাম যে ইন্ডিভিজুয়ালের রাইট টু এক্সপ্রেশন, রাইট টু থট কাটিং করা হয়েছে। এখন আমি বলছি একজন ইন্ডিভিজুয়াল যখন তার অফিসিয়াল ক্যাপাসিটিতে তার ডিউটি ডিসচার্জ করছে, তখন তার উপরেও একটা প্রভাব বিস্তার করার সুযোগ এই নতুন আইনে আছে। তাহলে একজন অফিসারের স্বাধীন সত্তাকে কেড়ে নেওয়া হচ্ছে। কখন আমি এই কথা বলছি? আমি বলছি এই কারণে, আমরা যদি একটু রিসেন্ট পাস্টের ইতিহাস ঘাঁটি, একটা বড় সংখ্যক অফিসার বা সরকারি কর্মচারী নিয়োগ হন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, এবং আপনাদের মধ্যে হয়তো অনেকে জানেন এই পাবলিক সার্ভিস কমিশনের যখন ইন্ট্রোডিউস করা হয় সংবিধানে 316 নম্বর ধারা, তখন যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ডিবেটস হচ্ছে সেখানে আলোচনা করছেন ডক্টর আম্বেদকর যে এই পাবলিক সার্ভিস কমিশনের যারা অফিসার আছেন এদেরকে স্পয়েল সিস্টেম থেকে দূরে রাখতে হবে, যাতে কোনো রাজনৈতিক ব্যক্তি তাদেরকে প্রভাবিত করতে না পারে। আমি এগুলোকে জোড়ার চেষ্টা করছি। তাহলে যখন সংবিধান রচনা হচ্ছে, সংবিধান প্রণেতাদের উদ্দেশ্য ছিল পাবলিক সার্ভিস কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট রাখা। কেন এই কথা ভাবতে হয়েছিল, কেন কথা মাথায় এসেছিল? তার কারণ যে কথা বলে শুরু করেছিলাম যে যারা নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদের প্রতিনিধিত্ব করে, যাদেরকে আমরা বলি পলিটিক্যাল এজেন্ট, যারা আমাদের হয়ে সংবিধানের নিরিখে নীতি নির্ধারণ করার কথা, আর যারা এই WBCS পরীক্ষার মধ্য দিয়ে আসেন এনারা হচ্ছেন এক্সিকিউটিভ বাই সিলেকশন, যারা একটা পরীক্ষার পদ্ধতির মধ্য দিয়ে তাদের যোগ্যতার নিরিখে নির্বাচিত হন। তাহলে যারা নির্বাচনের মাধ্যমে পলিটিক্যাল এক্সিকিউটিভ হচ্ছেন তাদের কাজ করার পরিসর হচ্ছে 5 বছর পর্যন্ত, কিন্তু যারা এই সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে তারা 60 বছর বা 65 বছর সার্ভিস কন্ডিশন অনুযায়ী তারা কাজ করবে। আসলে যে নীতি গ্রহণ করা হবে সেই নীতি রূপায়ণের কাজ বা নীতি নির্ধারণের ক্ষেত্রেও এইসব যারা সিলেকশনের মধ্য দিয়ে WBCS এর মাধ্যম দিয়ে যারা নির্বাচিত হচ্ছে, সিলেক্টেড হচ্ছে, তাদের ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন তারাও যদি স্পয়েল সিস্টেমের এই রাজনীতির অংশ হয়ে যায় তাহলে নিরপেক্ষভাবে কাজ করার পরিসরটা কমে যাবে, থাকবে না। উদ্দেশ্য এটা। তাহলে পলিটিক্যাল এক্সিকিউটিভরা তারা পলিটিক্যালি মোটিভেটেড হতে পারে, তাই একটা ব্যালেন্স তৈরি করার জন্য এই রেস্ট অফ দ্য এক্সিকিউটিভ বা তার নিচের অ্যাডমিনিস্ট্রেশনের যে ব্যবস্থাপনা তাদেরকে নিয়োগ করা হয় থ্রু পাবলিক সার্ভিস কমিশন, যে পাবলিক সার্ভিস কমিশনকে আমরা বলি একটা নিরপেক্ষ সংস্থা সংবিধানের দিকে। বিগত দিনে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, আমাদের হাইকোর্টে একটা মামলাও চলছে যে পাবলিক সার্ভিস কমিশন যাকে নিরপেক্ষভাবে কাজ করার কথা, নিরপেক্ষভাবে নিয়োগ প্রক্রিয়া চালানোর কথা, তাদের বিরুদ্ধে ঘুরি ঘুরি অভিযোগ আসছে যে তারা নিরপেক্ষ নয়, এবং সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেট করে তারা দিনের পর দিন এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো চালিয়ে যাচ্ছে। যারা পাবলিক সার্ভিস কমিশনের দায়িত্বে আছেন সদস্য বা চেয়ারম্যান, 2013 সালে সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী
এবং পরবর্তীকালে যদি ভুল না করি 2016 সালে বোধহয় মাদ্রাসা হাইকোর্টে লার্জা বেঞ্চও একই সিদ্ধান্ত দিয়েছেন যে তাদেরকেও সিলেকশন করতে হবে এবং ওপেন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সিলেকশন করতে হবে যে কারা পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হবে, কারা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হবে। এবং খুব রিসেন্ট পাস্টে মাস দুদিনের আগে আমাদের কলকাতা হাইকোর্টও সেই একই নির্দেশ দিয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে যে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট করেই এই নিয়োগ করতে হবে। বিগত দিনে আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে যারা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্য পদে ছিলেন তারা পুরোটাই রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, যার কারণে এত দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। তাহলে একদিকে সংবিধানের যে ডিরেকশন সেই ডিরেকশনকে ভায়োলেট করে পাবলিক সার্ভিস কমিশনকে পঙ্গু করে ফেলা হয়েছে, পাশাপাশি এই ধরনের ন্যায় সংহিতা নামক বস্তুকে নিয়েছে এই আইন নিয়ে এসে আপনাদের স্বাধীনভাবে কাজ করার পরিসরকে কমিয়ে দিচ্ছে। আর যখন আপনাদের কাজের ক্ষেত্রে যখন আপনারা এই স্বাধীনভাবে কাজ করতে পারবেন না, আপনাদের যে চাকরি করার যে সার্ভিস কন্ডিশন সেই কন্ডিশন যখন হেরফের হবে, যা আপনাদের কর্মচারীদের স্বাস্থ্যের পরিপন্থী হবে, তখন যে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন বা প্রতিবাদ করবেন, যে ভাষায় প্রতিবাদ করবেন তাকে কোথাও আটকে দেওয়ার জন্য, প্রতিহত করার জন্য এই ধরনের আইনকে নিয়ে আসা হচ্ছে। তাহলে সংবিধানের যে প্রেমে, যা সংবিধান আমি বললাম সংবিধানের হার, সেইটা যে নির্দেশিকা দিচ্ছে সেই নির্দেশিকার আমি বলবো যে বিরুদ্ধে এই নতুন আইনের প্রণয়ন করেছে। এই আইনের আরো অনেক ক্ষেত্র আছে, কিন্তু এই আইন যখন চর্চা হচ্ছে, আমি শেষের দিকে যাব, যখন এই আইন চর্চা হচ্ছে তখন একটা কথা খুব বেশি করে উল্লেখ হচ্ছে যে নারীদের অনেক সুরক্ষার কথা ভেবে এই আইনকে প্রণয়ন করা হয়েছে। প্রথমত, আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কোনো কঠোর আইন প্রণয়ন করে এই ধরনের সুরক্ষা দেওয়া যায়। দ্বিতীয়ত, অ্যাপারেন্টলি মেয়েদেরকে কেন্দ্র করে, নারীদেরকে কেন্দ্র করে অনেক ধরনের আইনের বিশ্লেষণের মধ্যে হলেও একটি মেয়ে, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন, একটি মেয়ে সে গর্ভবতী হতে চায় কি হতে চায় না, যা আমাদের কোর্টের উচ্চ আদালত, সর্বোচ্চ আদালত স্থির করে দিয়েছেন যে তার অধিকারের মধ্যে পড়ে, এই আইন সেই অধিকারকে স্বীকার করেনি। তাহলে মেয়েদের যে ফান্ডামেন্টাল রাইটস, সেই ফান্ডামেন্টাল রাইটস, সেই রাইটসকে এই অধিকার, এই আইন স্বীকৃতি দেয় না। তাছাড়া ল কমিশন এর আগে, এই আইন চর্চা হওয়ার আগেই পূর্ববর্তী আইনের অ্যামেন্ডমেন্ট হিসেবে অনেকগুলো মেয়েদের অধিকারের কথা প্রশ্ন নিয়ে এসেছিল, যেখানে ম্যারিটাল লেভেল প্রশ্ন এসেছে, যা আমাদের সমাজকে সামনে আগিয়ে যেতে পারে, যে ভাবনা আগিয়ে যেতে পারে, যদি সত্যি সত্যি নারী স্বাধীনতার কথা বলি, নারীদের অধিকারের কথা বলি, সেই প্রশ্নে যে বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়ার কথা এর আগে ল কমিশন রেকমেন্ড করেছে, সেই সব কোনো অধিকারের কথা এই আইনের মধ্যে আসেনি। আর কথা বলছি সেই সময়, যে সময় আমরা দেখেছি আরজি করের মতো ঘটনা ঘটেছে, কদিন আগে বীরভূমে ঘটনা ঘটেছে, তার আগে বর্ধমানে একজন আদিবাসী মেয়ে ধর্ষিত হয়ে পড়ে হয়েছে। প্রতিনিয়ত এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। আর যে আইন এইসব প্রোটেকশনের কথা বলে, সেই আইনকে আসলে
আসলে পরিচালনার দায়িত্বে যারা আছেন, যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেই অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব ছিল এই ধরনের অপরাধকে প্রিভেন্ট করা, অপরাধ সংগঠিত হওয়ার পরে তার তদন্ত করা। নিশ্চয়ই যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্বে আছেন বা ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্বে আছেন এই পুলিশের ব্যবস্থা, তাদের নিশ্চয়ই সেই তদন্ত করতে হবে, কিন্তু তাদের প্রাইমারি ডিউটি হচ্ছে এই ধরনের অপরাধ যাতে সংগঠিত না হয়। তাহলে যে আইন নারীদের সুরক্ষার কথা বলে উল্লেখ করেছে, স্টেটমেন্টের অবজেক্টে উল্লেখ করেছে, সেই আইন যখন এনফোর্স হয়েছে তখনও প্রতিনিয়ত এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটছে, বা আজও আমাদের দেশের বা রাজ্যের নারীরা সুরক্ষিত নয়। তাই এই কথা বলতে আমাদের দ্বিধা নেই যে শুধুমাত্র আইন প্রণয়ন করে এই সুরক্ষার কথা, এই সুরক্ষা দেওয়া যায় না। আসলে সুরক্ষা দিতে গেলে যে মানসিকতা প্রয়োজন, সেই মানসিকতা, যে মানসিকতা সমাজ কাটিয়ে দিতে পারে, সেই মানসিকতা এইগুলো মাথায় রেখে যদি আইন প্রণয়ন করা হতো, তাহলে তা সমাজের নিরিখে, মানুষের অধিকারের নিরিখে, সংবিধানের নিরিখে তা বাস্তবসম্মত, তা হয়নি। আর আমরা দেখলাম যে প্রতিনিয়ত পুলিশের বিরুদ্ধে যারা এই লকে এনফোর্স করে, তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তারা এভিডেন্স ট্যাম্পার করছে। যাদের দায়িত্ব হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করা, তারা তাদের বিরুদ্ধে অভিযোগ করছে, তারাই এভিডেন্সকে ট্যাম্পার করছে। তাহলে এভিডেন্স ট্যাম্পার যদি তারা করে, তাহলে আসলে এভিডেন্স ট্যাম্পার করে একটি মাত্র তদন্তকে তারা মিসডিরেক্ট করছে না, আসলে এই অপরাধ এবং অপরাধ জগৎকে ইন্ডালজেন্স দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। তাহলে যে আইন শুধুমাত্র আইন নিয়েছে, আইন প্রণয়ন করে, আমি ধরে উঠে কথা বলতে যে আইন আমাদের সমাজের এই নারীদের সুরক্ষার জন্য নিয়ে এসছে, তাই সেই আইন যতদিন আমাদের সদিচ্ছা না তৈরি হবে, যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার দায়িত্বে আছেন, ততদিন সেই আইনকে সঠিকভাবে প্রয়োগ আমরা করতে পারবো না। সেটা আগের আইন হলেও নয়, বর্তমান আইন হলেও নয়। আর আমি একদম শেষ করবো যে কথা বলে, যে আমাদের লাস্ট রিসর্ট থাকে আদালত। সেই আদালতের যে বর্তমান পরিস্থিতি, আমি খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আরজি করের ঘটনা, একটা উদাহরণ দিয়ে শেষ করবো। আরজি করের ঘটনা নিরিখেই দেখি, যেখানে হাইকোর্ট একটি ঘটনার কমপ্লেইন্স দিয়েছে, যেখানে ভিকটিম পরিবার হাইকোর্টে অ্যাপ্রোচ করেছে, যেখানে হাইকোর্ট কমপ্লেইন্স দিয়ে সিবিআইকে ডিরেকশন দিয়েছে তদন্ত করার। সেই সময় দেশের সর্বোচ্চ আদালত সেই একই ঘটনা আবার কমপ্লেইন্স দিচ্ছেন এবং একটা প্যারালাল প্রসিডিংস চলছে। আমি আমার 22 বছরের প্র্যাকটিস লাইফে সবসময় দেখেছি যে যখনই কোনো হাইকোর্ট কমপ্লেইন্স নেয়, যদি কিনা সে কোনো একটি বিষয় যা দেশব্যাপী বিভিন্ন একই ধরনের ঘটনা ঘটছে, তার নিরিখে কোনো পলিসি সেট করার বিষয়, সুপ্রিম কোর্ট তার কমপ্লেইন্স নিশ্চয়ই দিতে পারে। এক্ষেত্রেও সুপ্রিম কোর্ট পলিসি মেকিং এর জায়গায় নিতে পারে, কিন্তু যেখানে হাইকোর্ট কমপ্লেইন্স নিয়েছে পার্টিকুলার ঘটনা, তখন প্যারালালি সুপ্রিম কোর্ট যে প্রসিডিংস চালাচ্ছে, তাতে আমার মনে হচ্ছে যে কোথাও যে উদ্দেশ্যে এই তদন্ত বা যে ডিরেকশনে তদন্ত গেলে আসলে অপরাধীদের কাছে সঠিক বার্তা যেত, তাতে বোধহয় কোথাও ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে। এই অ্যাপ্রিহেনশন রইল, আর এই অ্যাপ্রিহেনশন আপনাদের মাধ্যমেও প্রকাশ করলাম, সকলের কাছে বার্তা ছড়ানোর জন্য সচেতন থাকতে হবে। কারণ আদালতে বিচারপতি তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, প্রতিনিয়ত প্রশ্ন উঠছে।
একজন বিচারপতি যখন তিনি বিচারকের আসনে বসেন, তখন আমরা বিভিন্ন সময় এই যে শুনেছি জেনেছি যে তিনি যদি সব কিছু থেকে যার ব্যক্তিগত সব রকমের ইন্টারেস্ট থেকে যদি নিজেকে মুক্ত করতে না পারে, তাহলে কখনোই স্বাধীনভাবে বিচার দেওয়া সম্ভব নয়। তাহলে স্বাধীন দেশের নাগরিকের সংবিধান রক্ষার দায়, স্বাধীন দেশের নাগরিকের যে সংবিধান স্বীকৃত অধিকার রক্ষার দায় যা রাষ্ট্র ব্যবস্থা ছিল, তা আজকের নিরিখে রাষ্ট্র ব্যবস্থা আমাদের কাছে পৌঁছতে নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের আইন প্রণয়ন করে প্রতিনিয়ত আমাদের অধিকারকে খর্ব করা হয়েছে। আর তাকে যদি নিশ্চিত করতে হয়, আমার দেশের যে প্যারামাউন্ট যা আছে, যা হচ্ছে আমার দেশের কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের ঊর্ধ্বে না দেশের বিচারপতি, না আমার দেশের লেজিসলেচার, না আমার দেশের নাগরিক। ফলে এই সংবিধান যা একমাত্র আমাদের, আমি বলবো, রাজনৈতিক নথি, পলিটিক্যাল ডকুমেন্ট, যা আমার দেশের স্বাধীনতা সংগ্রামে তাদের রক্তক্ষরণের মাধ্যমে, তাদের জীবন মাধ্যম দিয়ে আমরা পেয়েছি, সেই সংবিধানকে রক্ষা করতে, সেই সংবিধান অধিকারকে রক্ষা করতে হবে। আর সেই রক্ষার দায় আমাদের সকলকে নিতে হবে। তাই এই আইন যেমন হয়েছে, সেই আইনের বিরুদ্ধে লড়াইকে আমাদের জারি রাখতে হবে। যেখানে এই ধরনের যে আমরা যে আশঙ্কাগুলো প্রকাশ করলাম কয়েকটা ধারার উল্লেখ করে, যেখানে এই ধরনের আশঙ্কা, এই ধরনের ঘটনার এক্সপেরিয়েন্স আমাদের মধ্যে দিয়ে আসবে, তখন তার মধ্যে গর্জে উঠতে হবে অ্যাসোসিয়েশন কমিশনের মাধ্যমে, যাতে আর এই অ্যাসোসিয়েশনকে আরো শক্তিশালী করে তুলতে পারি তা সম্ভব। তাই আমি বলবো, আজকে যার স্মরণে আমরা এই সভায় উপস্থিত হয়েছি, তিনি এই অ্যাসোসিয়েশন ফরমেশনে তার ভূমিকা অনস্বীকার্য, তাকে সেভাবেই আমরা স্মরণ করতে পারবো যে আমরা এই অ্যাসোসিয়েশনকে আরো শক্তিশালী করতে পারি এবং আমার দেশের সংবিধানকে রক্ষা করতে পারি, সংবিধানের স্বীকৃত অধিকারকে রক্ষা করতে পারি। বলে শেষ করলাম। আপনারা বিশিষ্ট প্রশ্ন রাখতে পারে। আজকে আপনারা এক মূল্যবান আলোচনা শুনলেন, কিছু উদাহরণ দিয়েও বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু আমাদের দায় হচ্ছে সংবিধান রক্ষা করার দায় বলেই আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে যেটা সংবিধানকে স্বীকৃতি দিয়েছে, তার প্রতিবাদে ভোট দেওয়াটা ডাক দিই। এই বক্তব্যের মধ্যে যদি কারোর কিছু প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। যে প্রশ্নটা করেছেন, 7 শিডিউল অনুযায়ী শিক্ষা যৌতুকারিতা থাকলেও তাদের শিক্ষানীতি কি করে কেন্দ্র প্রণয়ন করছে? আসলে কঙ্কালের লিস্টে যে আইনগুলো প্রণয়ন করার অধিকার কেন্দ্র এবং রাজ্যের আছে, সেই লিস্টে রাজ্য এবং কেন্দ্র উভয়ই আইন প্রণয়ন করতে পারে। আর আইনটি হচ্ছে যে যদি সেই তালিকায় কেন্দ্র কোনো আইন প্রণয়ন করে, তাহলে সেই আইনটি প্রিভেল করবে ওভার দ্য স্টেট লস, এবং স্টেটও সেখানে আইন প্রণয়ন করতে পারে যদি সেটা সেন্ট্রাল আইনের সঙ্গে ইউনিয়ন লিস্টের সেন্ট্রাল যে আইন প্রণয়ন করেছেন ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেই আইনের সঙ্গে কনফ্লিক্টে না হয়, তাহলে এই দুটো আইন প্যারালালি চলতে পারে। ফলে এটাই না, আপনাদের এই যে রাইটস এন্ড অব্লিগেশন
এটা 1980 সালের একটা রুলস আছে, যদি আমি বললাম রাজ্য সরকারের কর্মচারীরা সেই রুলস দ্বারা তারা গাইডেড, এবং এইটা হচ্ছে তাদের সার্ভিস কন্ডিশনের অংশ। আমি যেটা করার চেষ্টা করলাম যে এই যে আপনাদের সার্ভিস রুলস আছেন, সেই সার্ভিস রুলস মেনে আপনি যখন আপনার অধিকার প্রয়োগ করছেন অ্যাজ এন অফিসার, তখন সেই সিদ্ধান্তে যখন সন্তোষ থাকে তখন তা প্রসিকিউশনের অংশ হতে পারে। এই ধরনের ঘটনা এখনো ঘটেনি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আইনের ব্যাখ্যায় এই ধরনের ঘটনা উঠে আসছে। আমি সেই সম্পর্কে আমার এখন ইচ্ছা প্রকাশ করলাম। দেখুন, যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে প্রাইমারি কাজ হচ্ছে তদন্তকারী সংস্থা তাদের এভিডেন্স সংগ্রহ করতে হবে। আর এই এভিডেন্স সংগ্রহ করার ক্ষেত্রে যদি কোনো গাফিলতি হয়ে থাকে, তাহলে যদি 1000 কথা চার্জশিটে জমা পড়ে আর সেখানে যদি 50 জন অ্যাকিউজের নামও থাকে, তারা আলটিমেটলি সবাই অ্যাকিউজড পাবে। ফলে তদন্ত যদি সঠিক পথে ডিরেক্টেড না হয়, তাহলে যে কোনো তদন্তকারী সংস্থাই হতে পারে, তাতে কিছু লাভ হবে না। আর আর্থিকরের ক্ষেত্রে আমাদের যেটা দেখেছি আমরা, যখন এই ঘটনা ঘটে, যেহেতু আমি ব্যক্তি পরিবারের আইনজীবী, ফলে আমার কাছে কিছু নথি আছে যার ভিত্তিতে আমি বলতে পারি হসপিটাল থেকে জানানো হচ্ছে যে দিস ইজ এ কেস অফ সুইসাইড, এবং যখন তারা কথা বলছেন সেখানে সেই ভয়েস শুনলে বোঝা যাবে যে পাশে তাদের কাছে পুলিশ আছে, তাহলে পুলিশের প্রেজেন্সই বলছেন এটা সুইসাইড। আর একটা ইউবি কেস, আনন্যাচুরাল ডেথ কেস রেজিস্টার হচ্ছে। তাহলে একটা আপনার অফিসে যদি কারোর মৃত্যু হয়, স্বাভাবিক মৃত্যু হলে তাহলে আপনি বলবেন যে স্বাভাবিক মৃত্যু ডেথ সার্টিফিকেট নিতে বাড়ি পৌঁছে। যদি কোনো অস্বাভাবিক মৃত্যু হয়, যেখানে আপনি দেখতে পাচ্ছেন রক্ত লেগে আছে সারা দেহে বা অ্যাপারেন্টলি রেপ করার একটা ঘটনা ঘটেছে, তখন সেই ইনস্টিটিউশনের যিনি হেড, তার প্রাইমারি দায়িত্ব হচ্ছে পুলিশকে ইনফর্ম করা যে এই ধরনের ঘটনা ঘটেছে। এমনকি যদি কেউ ইনজিওর্ড হসপিটাল চিকিৎসার জন্য যান, ডাক্তার যদি বুঝতে পারেন যে এই ধরনের কোনো ঘটনাতে রিপোর্ট করছে যে এই ধরনের ঘটনা ঘটেছে এবং বাধ্যর বা কিছু একটা হয়েছে, তখন ডাক্তার দায়িত্ব হচ্ছে পুলিশকে ইনফর্ম করা। তার কারণ যখন কোনো অফেন্স হয়, সেই অফেন্সটা হয় এগেইনস্ট দ্য সোসাইটি, সমাজে। সেই জন্যে যে কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে তা ইনফর্ম করতে পারে যে কেউ। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি দেখলেন যে এরকম একজন একটা মৃত্যুদেহ পড়ে আছে, যাকে দেখে আপনার সন্দেহ হচ্ছে যে একটা কোনো অফেন্স সংঘটিত হয়েছে, আপনার অধিকার আছে পুলিশকে ইনফর্ম করা যে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমার মনে হচ্ছে, তদন্ত করুন। ইউ আর দ্য ফার্স্ট ইনফরমেন্ট, তাই ওটাকে বলা হয় ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তাহলে এই এফআইআর করার দায়িত্ব ছিল হসপিটালে, করা হয়নি। যিনি হসপিটাল থেকে ফোন করছেন তিনি পুলিশের প্রেজেন্সে বলছেন সুইসাইড। তাহলে যারা তদন্তকারী সংস্থা, যাদের দায়িত্ব ছিল সমাজে এই ধরনের অপরাধ যাতে সংঘটিত না হয় তাকে প্রিভেন্ট করা, হসপিটালে যেখানে সারাদিন পুলিশ থাকে, তারা প্রথমে ব্যর্থ হলো এই ঘটনা প্রিভেন্ট করতে। তাহলে আপনি একজন, আপনারা সবাই জানেন সরকারি কর্মচারী, আপনার অফিসে যদি যে কাগজপত্র আপনি রোজ ডিল করেন সেই অফিসিয়াল নথি যদি একটা মিসপ্লেসড হয়ে যায়, তাহলে আপনাকে কোথাও একটা নোটশিট দিতে হবে যে আমার এটা হারিয়ে গেছে। এবং
যদি দেখা যায় যে এইখানে আপনি এই যে নথিটা হারিয়েছে তাতে আপনার নেগলিজেন্স আছে, তাহলে আপনার কাছে ডিসিপ্লিন প্রসিডিংস হয়। তাহলে একটা হসপিটালে পুলিশ আছে, আধিকারিক আছে, সেই থাকাকালীন হসপিটালের জায়গায় যেখানে 24 ঘন্টা সচল থাকে এই ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, তাহলে যারা ওখানে দায়িত্বে ছিলেন তাদের কজনকে শোকজ করা হয়েছে যে কেন আপনি এই অপরাধকে আপনি প্রতিরোধ করতে পারেন। আমি এটা বলছি যে অপরাধ সংঘটিত হওয়ার আগের কথা। তাহলে যারা পুলিশরা ছিলেন দায়িত্বে তাদের বিরুদ্ধে এই শোকজ করা হয়েছে, প্রশ্ন তুলতে হবে। দ্বিতীয়ত, সেই প্রশ্ন যখন ওঠেনি তখন এই ধরনের মিসডিরেক্টেড একটা ইনভেস্টিগেশন শুরু হলো, ইনফর্ম জানিয়ে দেওয়া হলো যে সুইসাইড। তাহলে আপনি একটা ইউনিকে রেজিস্টার করছেন উইথ এ প্রিডিটারমিনেট নোশন যে এটা হচ্ছে কেস অফ সুইসাইড, তাহলে আপনি তদন্তের থেকে কিছু উদ্ধার করতে পারবেন। দুই, যখন মানুষের মধ্যে এই সন্দেহ দানা বাঁধছে, যখন হাইকোর্ট ইন্টারফেয়ার করছেন, তখন আমরা দেখেছি যে যেদিন হাইকোর্ট নির্দেশ দিলেন সিবিআই ইনভেস্টিগেট করার, সেই দিনই কোর্ট থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই আমার কাছে ডাক্তাররা ইনফর্ম করলেন যে হসপিটালে সেমিনার রুমের বাইরেটায় ভাঙা হচ্ছে, বাথরুমটা নাকি আরজিকর থেকেই একটা নির্দেশ এসছে রেনোভেশনের কাজ। সন্দেহজনক। ইমিডিয়েটলি আমরা আরজিকর কেস করি এবং সিবিআই কেস করি। বিষয়টি হচ্ছে যে যখন তদন্ত চলছে তখন তদন্ত শেষ হওয়ার আগে আমি কি করে স্থির করে ফেললাম যে এইটা ক্রাইম সিন এরিয়া, এটা ক্রাইম সিন এরিয়া নয়। তাহলে আপনি বললেন যে আমরা এই যে রেনোভেশনের কাজ চলছে এটা ক্রাইম সিন এরিয়ার অংশ নয়, এটা বাইরের অংশ। কলকাতা পুলিশ প্রেস কনফারেন্স করে বলছে, তাহলে প্রথমে বললাম সুইসাইডটা প্রিডিটারমিনেশন, আবার বলছি এটাও প্রিডিটারমিনেশন। কারণ আপনি একটা তদন্ত শেষ হওয়ার আগে স্থির করে দিলেন এইটা ক্রাইম সিন এলাকা, এইটা নয়। হতে পারে তো যে রেপটা হয়েছে সেমিনার রুমের বাইরে, তারপরে বডিটা নিয়ে ওখানে রাখা হয়েছে, তাহলে কোনটাকে আপনি ক্রাইম সিন করবেন, কোনটাকে কোন ক্রাইম সিন করবেন না, সেটা তদন্ত শেষ হওয়ার পরেই করা যেতে পারে। এবং আইনটি হচ্ছে এই তদন্ত শেষ হওয়ার পরেও যারা অভিযোগকারী তাদের অধিকার আছে, একটি পরিবারের অধিকার আছে যে এই তদন্তে যে রিপোর্ট দিয়েছে তার বিরুদ্ধে আমি না ফাইল করছি, আমি এটাকে সঠিক তদন্ত বলে মানছি না। এবং কনসার্ন ম্যাজিস্ট্রেটের অধিকার আছে সেটাকে অ্যাকসেপ্ট করা বা নাকচ করা, সেটা নিয়ে আমি আপত্তি সুপ্রিম কোর্টে যেতে পারি। তাহলে তদন্ত শেষ হবে, তার বিরুদ্ধে আমার নারাজির অধিকার শেষ হবে, তারপর আপনি স্থির করতে পারেন এটা ক্রাইম সিন, এটা ক্রাইম সিন নয়। তার আগেই আপনি স্থির করে দিলেন, তাহলে এটা আরো একবার প্রমাণ করে যে আপনি আনবায়াস ইনভেস্টিগেশন করতে ব্যর্থ হয়েছেন। তিন, এখন যারা দায়িত্বে আছেন সিবিআই, আপনারা যদি বিগত দিনের অভিজ্ঞতা দেখেন এদের পারফরমেন্স ন্যাক্কারজনক। তাহলে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যে পরিস্থিতিতে আমাদের শাসন ব্যবস্থার মধ্যেই কোনো না কোনো এজেন্সির উপর নির্ভর করতে হবে। তারা সুপ্রিম কোর্টে গতকাল যে রিপোর্ট ফাইল করছে সেই রিপোর্টে বলে দিলেন যে ইউডিকে রেজিস্টার না করেই এই পোস্টমর্টম করছে। কোনটা সঠিক কোনটা বেঠিক এই মুহূর্তে স্থির করছি না, কিন্তু যা রেকর্ডস আসছে বা অ্যাভেলেবল আছে আমাদের কাছে, তাতে আমাদের মনে হচ্ছে যে বোধহয় তদন্তের ডিরেকশন তাদের ক্ষেত্রেও সঠিক নয়। আরো অনেক বিষয় আছে, তদন্ত যেহেতু চলছে আমি এই প্রকাশ্য সবাই বলতে চাই না, আলোচনা করতে চাই না, কিন্তু আমরা যারা এই কথা বলে আমি শেষ করলাম
সাধারণ নাগরিক যারা আমরা যে বসে আছি যে এই ব্যবস্থাপনার মধ্যেই বিচার দেওয়া হবে পরিবারকে এবং সমাজকে, তাদেরকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে এবং এই ব্যবস্থাপনার দায়িত্বে যারা আছে, সেটা সিবিআই হতে পারে, সেটা যে কোনো এজেন্সি হতে পারে বা রাষ্ট্রপক্ষের যে কোনো অংশ হতে পারে, প্রতিটি মুহূর্তকে জানান দিতে হবে যে আমরা আছি এবং চোখ খুলে আছি। আপনারা ভুল করলে কিন্তু মানুষ তার অধিকার বুঝে নেবে, আদারওয়াইজ কিন্তু আমার অভিজ্ঞতা বলছে যে এদের কাছ থেকে বিচার পাওয়া যাবে। আমরা যে কটি প্রশ্ন পেয়েছিলাম কিছুটা উত্তর দেওয়ার চেষ্টা করেছি এবং সাম্প্রতিককালের ঘটনা নিয়েও তিনি আলোকপাত করলেন। সুতরাং আমাদের চারিদিকে যে সমাজকে আন্দোলিত করছে যে ঘটনা, সেই ঘটনার যে তদন্ত চলছে সেটাকেও তীক্ষ্ণ নজর দিয়ে এই আন্দোলনটাকে আমাদের টিকিয়ে রাখতে হবে। আমরা যেন যখনই কোনো কর্মসূচি এই ধরনের আসে, সেক্ষেত্রে আমরা যেন নিজেদের মধ্যে নিজেকে উদ্দীপ্ত করে সেই কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করতে পারি, আন্দোলনের বিভিন্ন আন্দোলনের বিভিন্ন ধরনের। এবং এই কর্মসূচির মধ্যেও কিছু ঘোলাটে কর্মসূচি আসছে, সেটা আমাদের দৃষ্টি দিয়ে, আমাদের সেই ভাবনা দিয়ে সেই সমস্ত কর্মসূচিগুলোকে বা আন্দোলনগুলোতে বা প্রতিরোধ করতে আমাদের যা যা করা দরকার সেটা করা দরকার। এবং আজকের এই সভায় বিভিন্ন সমিতির নেতৃবৃন্দরা এসেছেন, কোঅর্ডিনেশন কমিটির নেতৃবৃন্দরা এসেছেন এবং বাড়ি জেলা কমিটির আমাদের অন্যতম যুগ্ম আহ্বায়ক এসেছেন। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাই এবং অভিনন্দন জানিয়ে আজকের এই এবং আমাদের বিশিষ্ট আইনজীবী, আমাদের মূল্যবান সময়, তিনি খুব ব্যস্ত মানুষ, মূল্যবান সময় আমাদের যদিও কিছু ভুল বোঝাবুঝি ছিল, উনি 5টার সময় এসেছিলেন, কিন্তু যাই হোক তিনি সময় বার করে এসেছেন এবং মূল্যবান বক্তব্য রেখার চেষ্টা করছেন এবং কিছুটা নতুনভাবে আজকে আলোচনা সভাটা হলো। আমরা সংবিধানের নিয়মের শপথ নিলাম, আমরা স্মরণ করলাম নির্যাতিতা, এই কথাটি বলেই আজকের এই আলোচনা সভা বা সারা বক্তৃতা শেষ সমাপ্তি ঘোষণা।